আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখলাম তিনি বিশ্বের বিভিন্ন দেশে তার ১৮ মাসে প্রায় ১৫টি সফর সম্পূর্ণ করেছে। সেই সফরে তিনি দেশের জন্য কী পেয়েছেন বা কী আনেছেন সে বিষয়ে আমরা নাই গেলাম। সব সফরে তিনি শূন্য হাতে ফিরেছেন এরকমটাই আমরা দেখেছি। তিনি দেশকে সংস্কার করার যে উদ্যোগ নিয়েছেন সেই সংস্কারের তিনি কোনো কিছুই সংস্কার করতে পারেননি, সেটাও আমরা দেখেছি। অর্থাৎ তিনি সেখানে ব্যর্থ। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের যে সাধারণ জনগণ বা শিশু রয়েছে, শিশুদের জন্য টিকা ক্রয়ের জন্য যে বিষয় ছিল সেটাও তিনি করেননি। আর এই যে শিশুদের জন্য টিকা ক্রয় না করে তারা যেটা অন্য কোনো বা বিগত সরকারের উপরে দোষ চাপাতে চেয়েছিলেন, কিন্তু সেই দোষের বিগত সরকারের উপরে দোষ চাপানোর তাদের যে প্রয়াসটা ছিল, সেই প্রয়াসটা গতকালকে সম্ভবত ইউনিসেফ তাদের যে বিবৃতি বা তাদের যে বক্তব্য সেটার মাধ্যমে দিয়ে দিয়েছে। সেখানে ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ৫ থেকে ৬ বার চিঠি দিয়েছিল এবং কয়েকবার তাদের সাথে সাক্ষাৎও করেছিল। এই বিষয়ে তাদেরকে সচেতন করেছিল যে শিশুদের জন্য টিকা না কিনা হলে এটা পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সে বিষয়ে শোনেনি। তারা সেই সেখানে এই টিকা তারা ক্রয় করেনি। কেন তারা ক্রয় করেনি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে শিশুদের যে টিকা ক্রয়ের বিষয় থাকে সেটা ক্রয় পদ্ধতি সেটা এই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রয় করা হয়। সেটা হোক এই যে হামের টিকা, হাম রুবেলার যে টিকা বা অন্যান্য টিকা বা কৃমিনাশক যে ওষুধ শিশুদেরকে খাওয়ানো হয়। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই শিশুদের এই অতীব গুরুত্বপূর্ণ এই এগুলা ক্রয় করেনি। এর কারণ হিসেবে তৎকালীন অর্থাৎ ২০২৫ সালে বিবিসি বাংলাতে এরকম বিবিসি বাংলা এবং অন্যান্য যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে সেখানে বিভিন্ন প্রতিবেদন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই টিকা ক্রয় করার অর্থ তাদের কাছে ছিল না। অথচ আমরা দেখেছি যে তারা তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে ১৮ মাসে প্রায় ১৫-১৬টা দেশ তারা ভ্রমণ করেছে। তাও শুধু ১ জন ২ জন না, লটবহর নিয়ে বিমান ভরে ভরে লোক নিয়ে কথিত যে জুলাই আন্দোলনের তারা যেই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পরিচয় দেয় বা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয়, এদেরকে নিয়ে গিয়ে তারা সেই বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে। অথচ এর জন্য তাদের টাকা হয়েছে, কিন্তু এই যে শিশুদের জীবন রক্ষা করার জন্য যে টিকা ক্রয় করা, সেই টিকা ক্রয় করার তাদের সেই টাকা হয়নি। এখন সেই শিশুরা বর্তমানে ২০২৬ সালের মাঝামাঝি সময়তে এসে সেই শিশুরা নির্বিচারে মারা যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৫০০-র কাছাকাছি শিশু অলরেডি নিহত হয়েছে বা মারা গিয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তখন শিশুদের টিকা না করার এই ব্যর্থতা বা কুফল হিসেবে অনেকে দেখছেন। এখন এই যে যখন শিশুরা মারা যাচ্ছে, তখন এই যে এর দায়টা যখন অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে যায়, এই বিষয়ে যখন বক্তব্য দিচ্ছে দেশের যে প্রগতিশীল ব্যক্তিরা বা বিভিন্ন প্রগতিশীল দল, তারা এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতার বিরুদ্ধে কথা বলছে, তখন আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার যে পালিত কিছু লোকজন ছিল তারা, স্যার আপনি ৫ বছর থেকে যান, স্যার আপনি ১০ বছর থেকে যান, স্যার আপনি ৫০ বছর থেকে যান, এরকম চাটুকারি কথাগুলো যে সমস্ত ব্যক্তিরা বলতেন, সেই সমস্ত ব্যক্তিরা এখন বলতেছে যে এই যে প্রগতিশীল যে সমস্ত গ্রুপগুলো এই হাম বা এই শিশুদের যে হামের বিষয়ে কথা বলতেছে, এরা নাকি এখন হাম বিশেষজ্ঞ হয়ে ফিরে এসেছে, এরকম কথা বলতেছে। এখন তাদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা অনেকেই দেখেছেন যে আপনার ২০২২-২৩ সালের দিকে, সম্ভবত ২৩-২৪ সালের দিকে, ২২ অথবা ২৩ সম্ভবত সালের দিকে হাওর অঞ্চলে নিকলি হাওরের যে মাঝপথে যে মিঠাইমেন সড়কটা রয়েছে, সেই সড়কে আপনার যখন আলপনা করা হয়েছিল পহেলা বৈশাখ উপলক্ষে, সম্ভবত এরকম একটা উপলক্ষকে কেন্দ্র করে যখন আলপনা করা হয়েছিল, তখন এই যে আল সুন্নাহ বা আহলে সুন্নাহ না আল সুন্নাহ ফাউন্ডেশনের যিনি প্রধান হিসেবে রয়েছেন, সেই আহমদুল্লাহ সাহেব, এই আহমদুল্লাহ সাহেব তখন পরিবেশ বিশেষজ্ঞ হয়ে এই যে আলপনার বিরুদ্ধে কথা বলেছিলেন। এটা আপনাদের হয়তো অনেক মনে থাকার কথা। কিন্তু হামে শিশু মারা যাচ্ছে এই বিষয়ে যখন কোনো প্রগতিশীল ব্যক্তি বা সাধারণ কোনো মানুষ, যে কোনো মানুষই তো আসলে কথা বলতে পারে,
এটা উচিত, নৈতিক দায়িত্ব সবার কথা বলা, কিন্তু সেখানে যখন কথা বলে তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে বা প্রগতিশীল ব্যক্তিদেরকে টার্গেট করা হচ্ছে, বলা হচ্ছে তারা নাকি হাম বিশেষজ্ঞ হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য ফিরে এসেছে। সুতরাং এই কথাটা আসলে একটা মেটিকুলাস একটা কথা হিসাবে আমার কাছে মনে হয়। এখন যেটাই হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের টাকা হয়নি এই আপনার শিশুদের টিকা কেনার জন্য। যে শিশুরা বর্তমানে মারা যাচ্ছে হাসপাতালের বেডে, একের পর এক শিশু মারা যাচ্ছে, এই বিষয়ে এর দায় কি ডক্টর মোহাম্মদ ইউনূস এড়াতে পারেন? এর দায়ে তার বিরুদ্ধে আসলেই মামলা হবে বলে আমার কাছে মনে হয়। বড় বড় মামলা হবে, তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে বা দাঁড়াতে হবে বলে আমার কাছে মনে হয়। এখন এই বিষয়টাকে আসলে বুঝতে পেরে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই, বা অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল বা উপদেষ্টা পরিষদ ছিল সরকারের, সেই উপদেষ্টা পরিষদের ভিতরে এক প্রকার কাঁপুনি ধরেছে। বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যখন দিল্লিতে বসে বক্তব্য দেন, সেই বক্তব্যটা হচ্ছে এরকম যে আমি দেশে ফিরবো, মাথা উঁচু করে ফিরবো, অথবা আমি দেশে ফিরতে চাই, এই ক্ষেত্রে যে বিমান আমাকে রেখে গেছে সেই বিমান পাঠক, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি এরকম বক্তব্য যখন দেয়, তখন উপদেষ্টা পরিষদের ভিতরে বা যারা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ছিলেন তাদের ভিতরে কাঁপুনি ধরে যায়। আর এই কাঁপুনি ধরার কারণে তারা উল্টাপুল্টা বকে। আপনার জানেন যে এজন আসিফ নজরুল তাদের যে হিতাহিত জ্ঞান লোপ পেয়ে তারা সত্যি বলে ফেলে। যে সত্যিটা হচ্ছে এরকম, আসিফ নজরুলের যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টে আপনি দেখবেন যে তিনি বলেছেন আসলে আওয়ামী লীগ নাকি ফিরেনি, আওয়ামী লীগ আগেই ছিল দেশে, কিন্তু তাদের দম্ভ ফিরেছে। তাহলে এই উপদেষ্টা পরিষদের সদস্যরাই তো তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা প্রায় সময় বলতো আসলে দেশে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কেউ করে না। এমনকি এরকম কথা বলতো আওয়ামী লীগের যেই ব্যানার ধরার লোকও থাকবে না, এরকম কথা বলতো। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল দিচ্ছে, তারা নিজেদের মতো করে মিছিল দিচ্ছে যে যতটুকু পারে আর কি। আবার অন্যদিকে যে মাস্টার মাইন্ড খ্যাত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, সেই মাহফুজ আলম তিনি যেই লীগ যেদিন ফিরেছে এরকম একটা স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তিনি যে কথাগুলো বলতেছেন আসলে সব মিলে তাদের যেই ভুল, তাদের যেই এক প্রকার অনুশোচনা মনে হচ্ছে যে তারা আসলে যে কাজগুলো করেছে এই কাজগুলো আসলে ভুল করেছে এরকম মনে হচ্ছে। এখন এই যে অনুশোচনা বোধ তাদের ভিতরে এই যে জাগ্রত হচ্ছে, এই অনুশোচনা বোধ জাগ্রত হলে তারা কি আসলে মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভ থেকে রেহাই পাবে? এই যে উপদেষ্টা পরিষদই তো এই যে শিশুদের টিকা যেহেতু আনা হয়নি, এই উপদেষ্টা পরিষদই তো দায়ী। সেই উপদেষ্টা পরিষদ কি এর দায় এড়াতে পারবে? এটা আমার কাছে মনে হয় না। আবার আপনারা আরেকটা বিষয় একটু লক্ষ্য করলে দেখবেন যে গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে আপনারা সবাই চেনেন ভাইরাল সিদ্দিক হিসেবে যে ব্যক্তি রয়েছেন, সেই ভদ্রলোক নিজেই বলতেছে যে আসলে ধানমন্ডি ৩২ নম্বর তারা ভাঙতে গিয়েছে, সেটা নাকি উপদেষ্টা পরিষদের উস্কানিতে গিয়েছে। এই উপদেষ্টা পরিষদ উস্কানি দিয়েছে, এই জন্য তারা সেই ধানমন্ডি ৩২ নম্বর ভেঙেছে। এখন এই যে ভাইরাল সিদ্দিক তিনিও কি ভয় পেয়ে গেলেন নাকি এই যে শেখ হাসিনার এই বক্তব্য শুনে যে আমি ফিরবো, দেশে ফিরবো, বা শেখ হাসিনার যে আওয়ামী লীগের কর্মীরা যেভাবে আপনার মিছিল দিচ্ছে, এটা কি আসলে তারা ভয় পেয়ে গিয়ে নিজেদের যেই আপনার আত্মপক্ষ সমর্থন করতেছে তারা, নাকি? আর নয় হচ্ছে ভাইরাল সিদ্দিক হঠাৎ করে কেন বলবে যে তিনি এই ধানমন্ডি ৩২ নম্বর মানে ভাঙ্গার জন্য আসলে উপদেষ্টা পরিষদকে দায়ী করতেছেন। আবার এই ভাইরাল সিদ্দিকের যে ভিডিও, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি এই ধানমন্ডি ৩২ ভাঙেন আর এটাকে পুণ্যের কাজ হিসাবে মনে করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের যারা সমর্থক, তারা কি ভাইরাল সিদ্দিককে কি ভুলে যাবে বা তারা কি মাফ করে দিবে, এরকম কি আপনি মনে করেন? আপনার কি মনে হয় দর্শক? তাই ভালো এই বিষয়ে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচারের কথা নামেন, ইনস্টাগ্রাম ও টিকটকে এনেতোষ নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।